আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9:30 এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সাইডলাইনে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সামদানি প্রত্যয় রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সরকার প্রধান হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। সফরের শুরুতেই তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে এ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতিসংঘের অধিবেশন চলাকালে এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনীতিকরা বলছেন, দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠক ইঙ্গিত করে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করবে, এ বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনি গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্ক সহ আরও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় সোমবার এ বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগিয়ে নিতে একমত হয়েছেন তারা। এছাড়া এদিন কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সামদানি প্রত্যয়, আরটিভি। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী। এমন কথা জানিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলেও উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারায় হাজারেরও বেশি ছাত্র জনতা। স্বাধীনতার পর দেশের ইতিহাসে চালানো এমন নৃশংস হত্যাযজ্ঞের পর শ্রেষ্ঠ ভয়াবহ পরিস্থিতিতে পদত্যাগ করে ভারতে পালান স্বৈরশাসক শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে চলা নৈরাজ্য দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব নেয় সেনাবাহিনীও। নতুন সরকার দায়িত্ব নেয়ার 1.5 মাসের মাথায় রাষ্ট্রের সংস্কার, নির্বাচন ও রাজনীতি নিয়ে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে আমন্ত্রণ করেছিলাম। ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে 18 মাসের মধ্যে দেশে যাতে নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেন সেনাপ্রধান। তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় জানিয়ে সেনাপ্রধান বলেন, একজন সৈনিকের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান জেনারেল ওয়াকার। রাষ্ট্রের প্রয়োজনে একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন সেনাপ্রধান। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব আলম তালুকদার জানিয়েছেন, এনআইডি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশে মিলবে না এর কোনো সুবিধা। জেনারেল আজিজ সেনাপ্রধান থাকার সময় নিজেদের নাম, মা বাবার নাম, ঠিকানা বদল করে এনআইডি করেন। হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। তদন্ত প্রতিবেদনে ওই সুপারিশ হলো যে তারা বিধি মোতাবেক করেনি এবং এটা বাতিল যোগ্য। 2 জন হলেও 4টা এনআইডি কার্ড করেছে। আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে। এরপরও যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। দেশে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের সাথে বেশ কয়েকদিন যাবৎ বৈঠক করছেন সরকারের সংশ্লিষ্টরা। মঙ্গলবারও দীর্ঘ বৈঠক শেষে মেলে সমাধান। অবশেষে শ্রমিকদের অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে ঐকমত্যে পৌঁছে শ্রমিক মালিকরা। সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন 2006 পুনরায় সংশোধন এবং মাতৃত্বকালীন ছুটি 120 দিন করা সহ গুরুত্বপূর্ণ সব বিষয় সুরাহা হয় আজকের বৈঠকে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে, সেইভাবে আমরা এই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। তৈরি পোশাক শিল্পে অসন্তোষ বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ী নেতারা। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না। দাবি মেনে নেয়ার পরও যারা নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলেই আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। যেই বিষয়গুলো আরো আলোচনার ভিতরে সমাধানযোগ্য, আপনারা জানেন দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের নিতে হয়, সেগুলোর ব্যাপারে আলোচনা আরো চলমান থাকে। আমরা আশা করি, যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন। শরীয়ত খান, RTV, ঢাকা। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধ এবং ট্যাক্স রিটার্ন জমাদান আধুনিকায়নে IMF এর কারিগরি সহায়তা চেয়েছে সরকার। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে IMF এর প্রতিনিধি দল। ব্যাংকের মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সঠিক পথে রয়েছে বলে সন্তুষ্ট প্রকাশ করেছে IMF। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশে চলমান ঋণ কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি নতুন ঋণ অনুমোদন এবং সামষ্টিক অর্থনীতির বিষয়ে খোঁজ নিতে ঢাকায় সফর করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF মিশন।
মঙ্গলবার কর্মসূচির শুরুতে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সংস্থাটির প্রতিনিধিরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত সংস্কারে IMF এর সহযোগিতা চাওয়া হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিং এর সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMFকে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে। এদিকে বিকেলে মতিঝিলে যায় IMF মিশন। এ সময় গভর্নরের সঙ্গে মনিটরি পলিসি ও রিজার্ভ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে মুখপাত্র জানান, নিট আন্তর্জাতিক রিজার্ভে কিছুটা পিছিয়ে থাকলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট IMF। আপনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে 2026 সাল পর্যন্ত গিয়ে আমরা 3.5 মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো। তো ওনাদের ইভালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে। বিকেলে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দুজন প্রতিনিধি। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পাচার টাকা ফেরত আনার সম্ভাবনা রয়েছে। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়ে থাকে সেসব দেশ থেকে দালিলিক প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সেলিম মালিক, RTV, ঢাকা। এবার শেয়ার কারসাজি প্রমাণ মিলল সাকিব আল হাসানের বিরুদ্ধে, যার ফল হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এছাড়া শেয়ার কারসাজির দায়ে জরিমানার শিকার হয়েছেন আলোচিত ব্যবসায়ী আবুল খায়ের হিরু সহ কয়েকটি প্রতিষ্ঠান। বাকিটা দেখুন অরণ্য গফুরের রিপোর্টে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নৈপুণ্য দিয়ে জয় করেছেন কোটি মানুষের হৃদয়, কিন্তু ব্যক্তিগত ও ব্যবসায়ী জীবনে সমালোচনার অংশও কম না, যার সবশেষ সংযোজন শেয়ার কারসাজি। আগে একাধিকবার শেয়ার কারসাজিতে সাকিবের নাম আসলেও প্রমাণ পাওয়া যায়নি মর্মে শাস্তি দেয়নি BSEC, কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমের পতনে এবার আর প্রমাণ লোপাট হয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে সাকিবের উপর নেমে এলো 50 লাখ টাকার জরিমানা। ব্যক্তিগত আচরণ নিয়ে সবসময় সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ছাড়াও ব্যবসায় নামার পর থেকে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি, সোনা চোরাচালান, নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ও নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত হয়েছে কয়েকটি অভিযোগ। সাকিবের দুর্নীতির অন্যতম সঙ্গী বিবেচনা করা হয় একাধিকবার জরিমানার কবলে পড়া আবুল খায়ের হিরুকে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে তাকে এবার জরিমানা গুনতে হবে 25 লাখ টাকা, আর হিরুর বাবা আবুল কালাম মাতবরের জরিমানার পরিমাণ 10 লাখ টাকা। এছাড়া মোনার্ক মার্ট 1 লাখ, ইসহাল কমিউনিকেশন 75 লাখ ও লাভা ইলেকট্রোডেস্ককে 1 লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অরণ্য গফুর, RTV, ঢাকা। একজন ভিআইপি বিমানবন্দরে যেসব সুবিধা পান, রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে সেই সুবিধা পাবেন। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের কর্মীদের এই সুবিধা দেওয়া হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে ছাত্র আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে যে 87 প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাদের যদি অন্য কোনো দেশে পাঠাতে হয় সে ব্যবস্থাও করা হবে। সুস্থ প্রতিযোগিতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে মূল্যায়ন করার জন্য ক্যাটাগরি করা হবে বলেও জানান আসিফ নজরুল। আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা তাদের সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কি করা যায়।
ছাত্র জনতার বিপ্লব পরবর্তী পরিবর্তন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখা সহ বেশ কিছু বিষয় নিয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক। এ সময় চেয়ারপারসন উপদেষ্টা তাজভিরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দুপুরে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এই আদেশ দেন। 2016 সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে নড়াইল সদর আমলি আদালতে মানহানি মামলা দায়ের করেন জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এই মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালতে থেকে জামিন নেন। পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেয় বিচারক মামলাটি খারিজ করে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। মৃত্যুর 2.5 মাস পর ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী এমনটা জানা গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, আবু সাইদের শরীরে শটগানের গুলির চিহ্ন ও মাথার খুলিতে গর্ত রয়েছে। এছাড়া তার বুক, পেট ও পাশসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য রাবার বুলেটের গর্ত পাওয়া গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকায় দেখা যায় আবু সাইদকে। আন্দোলন দমাতে গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থলেই প্রাণ যায় সাইদের। সেদিন রাত 11:50 আবু সাইদের ময়নাতদন্ত সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা 18 আসনের এমপি হাবিব হাসানের প্রত্যক্ষ মদদে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ কমিশনার রনক জাহান। এমপির ঘনিষ্ঠদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, গত 22 সেপ্টেম্বর হাবিব হাসানের ছেলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে 2 অস্ত্রসহ বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অভ্যুত্থান প্রতিরোধে এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এ সময় এমপির 2 ঘনিষ্ঠ জনকে আটকও করে পুলিশ। অভ্যুত্থানের সময় উত্তরার থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রের বেশিরভাগ সহ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত তারপর ব্যাটন, অস্ত্র এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই হচ্ছে তাকে এজাহারনামী আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবি হাসানের নাম রয়েছে 2টি মামলা। আমরা আসামিদেরকে রিমান্ডের আবেদন করেছি। আমরা আশা করছি আজকেই রিমান্ডে তাদের পেলে আমরা আরও ভালোভাবে জানতে পারবো। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মধ্য দিয়ে হস্তান্তর করা হয়েছে। বিকালে সীমান্তে 0 লাইনে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার আরিফুল ইসলাম নেতৃত্ব দেন। বিএসএফের গৌরীপুর ক্যাম্পের ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল 11:30টার দিকে 2 জন বিএসএফ সদস্য গবাদি পশু তাড়াতে এসে 0 লাইন অতিক্রম করে এপারের বাসিন্দা আফসারের বাড়িতে অনুপ্রবেশ করেন। এ সময় তাদের ধাওয়া করে এলাকাবাসী। একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করেন তারা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন নিহত হয়েছেন। গেল রাতে উপজেলার ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আইএসপিআর জানায়, পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবরে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে নামে। ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নির্জন ডাকাতদের তাড়া করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঘটনাস্থল হতে অস্ত্রসহ 3 ডাকাতকে আটক করা হয়েছে।
মারাত্মক ডেঙ্গু আতঙ্কে রাজধানীবাসী, ঘরে ঘরে হানা দিয়েছে জ্বর, কানায় কানায় ভর্তি হাসপাতালগুলো। দীর্ঘদিন মশা মারা কার্যক্রম বন্ধ থাকলেও অবশেষে ঢিলে তালে শুরু হয়েছে ডেঙ্গু নিধন কার্যক্রম। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বাস্তবতা স্বীকার করে বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ থামানো সম্ভব নয়। আর কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের মতে, এখনই উড়ন্ত মশা মারতে না পারলে অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বাকিটা। চলছে ডেঙ্গুর ভরা মৌসুম। জোয়ারের মতো রোগী ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঠাঁই নেই ঢাকা মেডিকেলের বিছানায়, বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। ডেঙ্গু যখন ভয়াবহ রূপ ধারণ করেছে, তখন মশক নিধন কার্যক্রম পরিদর্শনে আরমানিটোলায় স্থানীয় সরকার উপদেষ্টা। এডিসের লার্ভা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি টিম কাজ করছে বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। প্রত্যেক বছরই এইটা নতুন করে একবার করে রিহার্সাল হয়, যে যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি, হইচই করি, নানা রকমের কার্যকলাপ দেখায় পাবলিকের কাছে। কিন্তু যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হয়ে, তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা, সংক্রামকটা কমবে। সংক্রামক যে হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। ওইদিকে আমাদের বেশি নজর দিতে হবে। যেসব জায়গায় তোমার ডেঙ্গু প্রবণ, সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, 3 পদ্ধতিতে ডেঙ্গুর লাগাম টেনে ধরা সম্ভব। সেজন্য নগর কর্তৃপক্ষের সদিচ্ছা প্রয়োজন। এই মুহূর্তে ডেঙ্গুকে ম্যানেজ করার জন্য 3টি কাজ করা দরকার। এটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট, যেই বাড়িগুলোতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়িকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে, যেন ওই রোগীর থেকে অন্য মানুষ, সুস্থ মানুষ আক্রান্ত না হয়। মশা ওই রোগীকে কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে। জ্বর একদিনের বেশি স্থায়ী হলেই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে ও 1 নভেম্বর থেকে সারা দেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি জানান, পলিথিন ব্যবহার রুখতে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানা অভিযান চালানো হবে। ক্রেতাদের পলিথিন ব্যাগ দেওয়া যাবে না। পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপার শপ ও দোকানে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে। এই উদ্দেশ্যে 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে, চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানোরও ব্যবস্থা করা হচ্ছে। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। সারা দেশের সরকারি বেসরকারি প্রায় 1000 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেশিনারি, টেস্ট কিট সহ প্রায় 1200 রকমের পণ্য সুনামের সঙ্গে সরবরাহ করে আসছে জেনেটিক ট্রেডিং। ক্যান্সার সহ জটিল যেসব টেস্ট দেশের বাইরে থেকে করতে হয়, সেসব মেশিন দেশে আমদানি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য খাত আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। দেখো রফিকুল ইসলামের রিপোর্ট। বর্তমানে দেশে গড়ে উঠেছে অসংখ্য আধুনিক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব হাসপাতালে রয়েছে আন্তর্জাতিক মানের রোগ নির্ণয়ের প্রযুক্তি। এরপরও ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের পরীক্ষা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে করতে হয়। ফলে চিকিৎসার ব্যয় যেমন বাড়ে, তেমনি প্রয়োজন হয় অতিরিক্ত সময়ের। তবে এসব জটিল পরীক্ষার মেশিন এবার দেশেই নিয়ে আসছে জেনেটিক ট্রেডিং। আমাদের দেশ থেকে এখনো পর্যন্ত কিছু টেস্ট বাইরের দেশে চলে যায়, যেমন ক্যান্সার মার্কারের জন্য। ওই টেস্টগুলি আমরা অতি দ্রুত বাংলাদেশে আনতে চাচ্ছি এবং এগুলি
অ্যাভেলেবল করতে চাচ্ছি। প্রায় 3 দশক ধরে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্য খাতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে বলেও জানান তিনি। গত 28 বছর যাবৎ বাংলাদেশে ইনভিট্রো ডায়াগনস্টিক প্রোডাক্ট ইম্পোর্ট এবং বিক্রিতে কাজ করে আসছি। আমরা বিভিন্ন ক্রাইসিসে, যেমন করোনা ক্রাইসিস, ডেঙ্গু ক্রাইসিসে অতি দ্রুত সময়ে এখানে প্রোডাক্ট অ্যাভেলেবল করে বাংলাদেশের জনগণকে সার্ভিস সাপোর্ট দিয়ে আসছি। বাংলাদেশের সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা অ্যাক্টিভলি সেবা দিয়ে আসছি। যেসব হাসপাতালে জেনেটিকের পণ্য সরবরাহ করা হয় তারা বলছে সরবরাহ করা মেশিনগুলো আন্তর্জাতিক মানের। আমাদের এখানে যে মেশিনগুলো আছে বেশিরভাগই ইউএস FDA এবং CIVD করা, মানে তার মানে ইউরোপিয়ান এবং আমেরিকান USA FDA মানে অ্যাপ্রুভ করা মেশিনারিজগুলো আমরা ব্যবহার করছি এবং সব ওয়ার্ল্ডে এগুলো সবই হাই ক্লাস। আমাদের জেনেরিক ট্রেনিংয়েরও বেশ ভালো মেশিনারি যেখানে আছে। সরকারি বেসরকারি উদ্যোগে দেশের স্বাস্থ্য খাত আরও আধুনিক হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে চায় বাংলাদেশ। দুপুরে বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে এমনটি বলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও বিশ্বকাপে ভালো করবে বলে মনে করেন তিনি। বিশ্বকাপে প্রাইজ মানিও ভালো খেলতে প্রেরণা যোগাবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। আরব আমিরাতে 3 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ, যেখানে লড়বে 10টি দেশ। বৃহস্পতিবার বাংলাদেশ দল উড়াল দেবে মরুর দেশের উদ্দেশ্যে। বিশ্বকাপে যাওয়ার আগে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। জানান দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা। 2014 এর পর বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি জ্যোতিরা। সেই গিট খোলার পাশাপাশি অধিনায়কের চোখ এখন সেমিফাইনালে যাওয়ায়। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। বাংলাদেশের গ্রুপে উপমহাদেশের কোনো প্রতিপক্ষ নেই। এটি যেমন শঙ্কার তেমনই সুবিধা হিসেবেও দেখছেন অধিনায়ক। আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকা হারায় আসছি টি-20-তে। সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে। ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয় এবং খুবই রেয়ার। শুধু ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলেছি এবং 2016 সালে আমার কাছে মনে হচ্ছে যে টি-20 খেলেছিলাম আমরা। সো নতুন অপোনেন্ট ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো। এই বিশ্বকাপ থেকে ছেলেদের সমান অর্থ পুরস্কার রেখেছে আইসিসি, যা অনুপ্রেরণা যোগাচ্ছে খেলোয়াড়দের। অপরদিকে দল হিসেবেও বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ বলছেন টাইগ্রেস অধিনায়ক। টাকা জিনিসটা সবসময় মোটিভেট করে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটা অনেক ভালো। আমি বলবো যে এটা গ্রেট ইনিশিয়েটিভ বাই আইসিসি, কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আইসিসি তো বৈষম্য করতেছে না। এটা খুব ভালো একটা বিষয়। এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা জাস্ট না, এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সংবাদ সম্মেলনের আগে ফটো সেশনে অংশ নেয় বাংলাদেশ দল। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।